নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি শ্যামবাজারের রামকলা ক্যাফে কসমিক টেস্ট। আর আমার পাশে গেস্ট কম বন্ধু। তো অজিত, কেমন আছো? নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। ফাইনালি অনেকক্ষণ কথা। ফার্স্ট অফ অল আমি অজিতকে বলে দিই, অজিত মডেলিং তো করেই, শুধু মডেলিং না প্লাস কাজও করে। তো ফার্স্ট তোমার একটু নিজের ইন্ট্রো একটু দাও। আমি অভিজিৎ দত্ত, গিরিশ পার্ক এরিয়া থেকে আসছি। আমি একটা জব করি প্রাইভেট ফার্মেতে, আর একটা আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি ওটা। আর তাছাড়া রবিবার সানডে থেকে মডেলিংটাও করি। আচ্ছা অজিত, মডেলিং ইন্ডাস্ট্রিটা কত বছর হয়ে গেল মডেলিং আমার 1 বছর হলো, পুরোপুরি 1 বছর কমপ্লিট হলো। আজকে? হ্যাঁ, হ্যাঁ, লাস্ট নিয়ে পুরোপুরি 1 বছর হলো। আচ্ছা, এই এক বছরের মধ্যে আমি অরিজিৎ থেকে জানতে চাইবো, এই যে মডেল ইন্ডাস্ট্রিটা এমন একটা জিনিস যেটা পজিটিভ কম, নেগেটিভ বেশি। হুম। তো আমি স্টার্ট করি নেগেটিভ দিয়ে। তো যখন তুমি মডেলিং স্টার্ট করেছিলে, তো কি কি দেখেছিলে, মানে ভালো খারাপের মধ্যে যদি বলি তো কি দেখেছিলে? আমি প্রথমের দিকে তেমন একটা কোনো খারাপ ফেস করিনি। একদম ফার্স্টে যে আমি দুটো কাজ করেছিলাম, একটা মান্থের মধ্যে দুটো কাজ করেছিলাম, ওটা আমার ফার্স্ট টাইম ছিল। হুম, ও দুটোর মধ্যে আমি সত্যি কোনো কিছু খারাপ খুঁজে পাইনি। হুম, কিন্তু তারপরে যখন থার্ড বা ফোর্থ কাজ থেকে চালু হলো, মানে অফার প্রচুর আসতে শুরু করলো। হুম, কিন্তু সেই সমস্ত অফারগুলোই নেগেটিভ দিক থেকে আসতে শুরু করে। দেখ, একটা মডেলিং লাইনে যেটা মানুষকে ফেস করতে হয়, মেল ফিমেল আমার মনে হয় দুজনকে ফেস করতে হয় জিনিসটা। একদম। দুজনকে ফেস করতে হয়, আমাকেও ফেস করতে হয়েছে এটা। এবারে আমি এই জিনিসটা অ্যাভয়েড করে এসেছি, প্রথম দিন থেকে অ্যাভয়েড করে এসেছি টিল আজ পর্যন্ত। এখনো প্রত্যেক দিন মডেলের নতুন নতুন অফার আসে। কিন্তু একটা জিনিস কমন থাকে, যেটার জন্য আমি মডেলিংটা শুধু সানডে কেন, আমি চাইলেও যদি প্যাশান প্যাশান থেকে প্রফেশন করতে চাই, এই একটা কারণের জন্য, এই নেগেটিভ পয়েন্টের জন্য এটা করতে পারতাম। তো নেগেটিভটা কি একটু পাবলিককে যদি বললে খুব ভালো হবে। পাবলিককে নেগেটিভ মানে একটাই শব্দ আমি প্রথম থেকে শুনেছি, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজটা মডেল লাইনে খুব কমন, খুব কমন। এই যারা মডেল লাইনে আছে তারা এই কম্প্রোমাইজটার মানে বোঝে। এখন মিডিয়া বা আমার বন্ধুগণ এরাও নিশ্চয়ই এই কম্প্রোমাইজটার মানে বোঝে। এটা হয়তো সকলের সামনে খুলে বলা যায় না বা বলা উচিত নয়, কারণ এটা উচিত নয়, ওই কথাটা বলা উচিত নয় যে কম্প্রোটা কিভাবে মডেলটা ফেস করে। যারা করে করে, আমি করব না। অন ক্যামেরা দেখো, আমার টক শোতে কি হয় না, আহ, ঘুরিয়ে কথা হয় না, যে তোমার ভেতরে কোশ্চেনটা আছে আমি হুম। বলছি। মডেলিং ইন্ডাস্ট্রি যত ভালো দেখতে অত খারাপও আছে। হুম। 80% মডেলিং ইন্ডাস্ট্রি কি থাকে, সিপি মানে কম্প্রোমাইজ। হুম। অ্যাকচুয়ালি আমার মনে হয় কম্প্রোমাইজ দু পার্টে হয়। একটা কম্প্রোমাইজ মানে কি, তুমি নিজের কাজকে ছেড়ে 100% একটা জিনিসে দিচ্ছ কাজ, মানে ওটা তুমি ঘুম ছেড়ে খাবার ছেড়ে তুমি একটা জায়গাতে কাজ করছো, ওটা ও একটা কম্প্রোমাইজ আমার মনে হয়। আর সেকেন্ড কম্প্রোমাইজ যেটা ইন্ডাস্ট্রিতে এমন হয়ে গেছে, কম্প্রোমাইজ মানে তোমাকে কাজ কম, পার্সোনালি কারোর সাথে মিট করতে হবে, কারোর সাথে টাইম দিতে হবে, যেটা আমার মনে হয় এটা মডেলিং থেকে বেশি। আর ইন্টারাপ্ট করছি, মিড বা টাইম তো ছেড়ে দাও। মিড বাই টাইমটা তো অন্য দিকে চলে যাচ্ছে। এইখানে যে টাইমটা ফেস করতে হয় সেটা, মানে এই টাইমটা একটু হাটকেই হয়। এটা মিড ম্যাক্সিমাম বা টাইমিংটা তো ছেড়ে দাও। আমি তো তোমার সঙ্গে মিট করতে এসেছি, সেই ওই মিটটা, মডেলিং এর মিটটা আর এই মিটটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। প্রাইভেটলি হ্যাঁ, মিট এটা করো। প্রাইভেটলি মিট। প্রাইভেটলি এটা বন্ধ রুমের মধ্যে মিট। যে মিটটা কোনো মডেল হয়তো করলে করতে পারে, আমি জানি না, কিন্তু আমি করতে চাই না। দেখো, একটা কথা বলো, আজকে কম্প্রোমাইজ কথাটা উঠেছে কেন? শিওর কোনো ছেলে বা মেয়ে দুজন কম্প্রোমাইজ করেছে তবে করেছে তো। এটা তো হয় না কি এক হাতে তালি বাজে। তো ঠিক আছে, এটা তো তোমার হলো নেগেটিভের দিকে বলি। তো এই যে পজিটিভের দিকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, মডেলিং করতে করতে তুমি কি কি ভালো পজিটিভ কি শিখেছো? মডেলিং করতে করতে ভালো একটা তো জিনিস খুব ভালো শিখেছি, নিজের ফেস বা নিজেকে টেক কেয়ার করা, নিজেকে চেঞ্জ করা, মডিফাই, নিজেকে আরো গ্রো আপ করা। এই জিনিসটা আমি এখন ছিলাম, আমি আগে আলখাল্লাভাবে ঘুরে বেড়াতাম, যেখানে চলে গেলাম নর্মাল ব্যাপার, কোনো টেক কেয়ার নেই, কোনো কোনো কিছু নেই, না কোনো স্কিন ট্রিটমেন্ট আছে, না ড্রেসিং সেন্স আছে, কোনো কিছু নেই। আচ্ছা। কোনো কিছুই নেই। এইটা আমি নিজেকে বুঝতে পারি যে হ্যাঁ, আমার নিজেকে একটা জায়গা থেকে একটা জায়গায়, ওই রকম জায়গা আমাকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে। এই জিনিসটা আগে আমার মধ্যে ছিল না, এটা চেঞ্জ হয়েছে। প্রেজেন্ট করতে করতে একটা জিনিস কথা তুমি ভুলে যাচ্ছ, তুমি এত সুন্দর জায়গায় বসে আছো আর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কফিটা কফিটা ঠান্ডা করেই খাচ্ছে, কফিটা ঠান্ডা করেই খেতে পছন্দ তো করি। ফার্স্ট অফ অল আমার এই যে জায়গাটা কসমিক রেস্টুরেন্ট তোমার কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, জায়গাটা খুবই সুন্দর লেগেছে। আর এখানটায় আসতে পেরে নিজেকেও আর বেশি ভালো মনে হচ্ছে। এটা দেখার পর মনে হচ্ছে না কি বাড়ি বাড়ি ফিল আসছে না? হ্যাঁ, একটা বাড়ি বাড়ি ফিল আছে এখানেতে। এটা আমরা একটা না
সাউথে দেখতে পারি না। না, এটা সাউথে দেখতে পাই না। এটা নর্থের লোকেরা, নর্থের যারা পার্সন, আমি যেমন নর্থের পার্সন, নর্থের লোকেরা এটা ভালো বোঝে, এই ফিলটা ভালো বোঝে। উপর দিকে যদি ক্যামেরাটা দেখাতে বলি, এই যে সিলিংটা আমার ঘরের সিলিং এর মতন, এই সিলিংটা নর্থ সাউথে পাবে না। আর এটার যে ফিলটা, এটা সাউথের লোকেরা পাবেও না। আচ্ছা, তো অরিজিৎ আমাকে একটা কথা বলো, মডেলিং ইন্ডাস্ট্রির মধ্যে তো কথা বলে, অন ক্যামেরায় তোমাকে একটা কোশ্চেন করে নি, তোমাকে মডেলিং করতে করতে কত মেয়ে তোমাকে প্রপোজ করেছে অন সেট? এটা পাবলিক ডিমান্ড ছিল, কিছু জন আমাকে বলেছে এই কোশ্চেনটা করতে, আজকে বলেই ফেলো, নাম না নিয়ে বলে শুনে আমাকে বলে দাও। না, খুব যে বেশি নয়, কারণ আমার সানডে ছাড়া অন্য কোনো দিন কাজ করি না, তাই মিথ্যা কথা বলা হবে। হার্ডলি 3 জন বা 3.5 জন হবে। 3.5 জন? হ্যাঁ, মানে একজনটা আমার থেকে এতটাই ছোট, তার ওটা প্রপোজ করা উচিত হয়, সেটা 3.5 জন বললাম। আচ্ছা, তো এই 3.5 জনের মধ্যে তোমার বেস্ট কাকে লেগেছে, চলো আজকে তুলে দিই। না, 3.5 জনে যখন প্রপোজ করার পরে তো আমি ডাইরেক্ট ডিনাই করে দিয়েছি, যার জন্য কাউকে বেস্ট বলতে পারবো না আমি। আচ্ছা, মানে তোমার হ্যাঁ, পছন্দ মানে হয়নি? আমার পছন্দ হয়নি। আমার পছন্দ হয়, তারপরে সরাসরি 1 দিন বা 2 দিনের দেখায় যারা প্রপোজ করে, আমি তাদের খুব একটা সুটেবল মনেও করি না। আচ্ছা, বাট তো আমার কেসটা তো উল্টো হয়ে গেল, আমার কেস হয়তো সবাই জানে, একদিন দেখা হচ্ছে, সেকেন্ডে বিয়ের কথা। না, যেই এত হোক, এই তাড়াতাড়িটা আমার মনে হয় এটা আমেরিকায় হলে ভালো লাগে, ইন্ডিয়ায় হলে ভালো লাগে না। ইন্ডিয়াতে একটু টাইম দিতে ইন্ডিয়াতে হবে। একটু টাইম দেওয়া উচিত, একটু বোঝা উচিত, জানা উচিত, আচ্ছা, পরে কি যাতে এটা অন্য কিছু ফেস করতে না হয়। একদম। তো যদি আমাকে একটা কথা বলো, মডেলিং ইন্ডাস্ট্রিটা তুমি দেখলে, মডেলিং করতে করতে তোমার ফিউচার টার্গেট কি আছে? না, মডেলিং করতে তো ফিউচার টার্গেট আছে, যেটা এখন এখনো অফার আসছে। আমি চাইছিলাম একটু অ্যাক্টিং এর দিকে যাওয়ার, কারণ আমি ক্লাস 8-9-এ অ্যাক্টিং করেছি, স্টেজ শো করেছি। হুম। তারপরে মাধ্যমিকের সময় ব্রেক দিয়েছিলাম। তারপরে আবার আমি 11-12 করেছি, মানে অপেরাতে হুম। স্টেজ শো করেছি। তারপর ওখান থেকে কলেজে যাওয়ার সময় পুরোপুরি স্টপ করে দিই। আচ্ছা। তারপরে আমি এই অ্যাক্টিং বা মডেলিং এর সঙ্গে কোনো লিঙ্ক ছিল না। এটা লাস্ট ইয়ারে মডেলিং এর একটা অফার আসে, একজন ফটোগ্রাফার যিনি মডেল খুঁজছিলেন, আর হুম। টার্গেট ছিল 50 মডেল নিয়ে কাজ করা। সেইখান থেকে উনি ফার্স্ট আমাকে ব্রেক দেন। আচ্ছা। ওখান থেকে ফার্স্ট ব্রেক দেন, ওখান থেকে আমার কাজ করা চালু হয়, আমার ইন্টারেস্ট চালু হয়। এখন অ্যাক্টিং এর দিকে ইন্টারেস্টটা যাওয়ার চেষ্টা করছি, মানে কোনো ওয়েব সিরিজের অফার আসছে, ওয়েব সিরিজ বা ধরো সিনেমা বা বাংলা সিনেমা, ওয়েব সিরিজ, এইগুলো যেগুলো মোস্ট প্রবলি হইচই বা হটস্পটে বেরো, এই হটস্টারে বেরোবে, এইগুলোতে বেশি ঠিক আছে, ওই যেটা অ্যাক্টিং এ যাওয়ার চেষ্টা আছে। তো আমি অ্যাক্টিং এর দিকে কথাই উঠে, যদি আমি একটা কোশ্চেনই করি, দেখো তুমি অনেক অর্গানাইজারের সাথে কাজ করছো, হুম। আজকে তুমি ভালো করে জানো কলকাতাতে অর্গানাইজার নামে ফ্রড ভরা, হ্যাঁ, ঠিক আছে? তো তুমি কি করে বোঝো কি এই যে অর্গানাইজারের সাথে কাজ করেছো কি এটা জেনুইন, আর কি করে বোঝো এটা ফ্রড? না, প্রথমে দেখুন, আমি যখন কোনো অর্গানাইজেশন থেকে এখন আসে, আমি আগে দেখি যে মানে তাদের আদার্স আগের কি কাজ আছে, বা কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে পুরোনো যারা এজেন্সির সঙ্গে কাজ করেছে তাদের কি এক্সপিরিয়েন্স আছে। সেটা যেভাবেই হোক, ফেসবুক কানেক্টের মাধ্যমে হোক বা মেসেঞ্জার, যেখানে হোক আগে কানেক্ট করার চেষ্টা করি, যাতে ওখান থেকে ওদের রেজাল্টটা জানি যে উনি মানুষটা কেমন, যে অর্গানাইজেশনের যে হেডে মাথায় বসে আছে সে কেমন, সে কিভাবে ব্যবহার করে বা ট্রিট করে, আগে আমি ওটা জানার চেষ্টা করি। এটা আমি অন ক্যামেরা বলে দিলাম, এটাই এইভাবে আমি এনকোয়ারিটা প্রথমে করি যে মানুষটা কিরকম, যিনি বসে আছেন। মানে আমি ক্যাফে বসে আছি, হয়তো আমি ক্যাফেটা এনকোয়ারি করতে আসিনি, কারণ যদি ক্যাফেটা আমি কাজ করতে আসতাম, তাহলে অবশ্যই আমি আশেপাশে এনকোয়ারি করতাম যে উনি মানুষটা কিরকম। সেরকম আমি কোনো অর্গানাইজেশনে কাজ করতে যাওয়ার আগে এইভাবে একটা এনকোয়ারি ঠিক করে আছে, নিই। এর মধ্যে আমি একটা কোশ্চেন, নিজেকে কি করে প্রমোট করতে? ওই যে তোমার সাথে যখন কথা হলো টকশো নিয়ে, তোমার ফার্স্ট তুমি সার্চিং ওয়ার্চিং করেছিলে, ফার্স্ট মাথায় কি হ্যাঁ, আমি এনকোয়ারি করেছিলাম কি তোমার। কি 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 করেছিলে একটু বলো। কি করেছিলাম মানে এটা কিরকম, মানে কি ধরনের হয় বা কিছু, এটা আমি তোমার আমার একজন কমন পার্সনের কাছ থেকে অবশ্যই আমি সেই জানতে চাই। তারপরে উনি যখন দেন, তারপরে যখন আমি মানে উনি ওনার কাছ থেকে ইনফরমেশন গুলো পাই, তারপরে আমি তোমার চ্যানেলে গিয়ে দেখি। না, যখন আমি তোমাকে অ্যাপ্রোচ করলাম টকশোর জন্য, তখন তোমার মাথায় ফার্স্ট কি কি কোশ্চেন এসেছিল না, চ্যানেল নিয়ে? যখন অ্যাপ্রোচ করা হয়েছিল আমাকে, তখন তো আমার ভালোই লেগেছিল যে হ্যাঁ, এরকম একটা অ্যাপ্রোচে এসছে, আমাকে অন ক্যামেরা বসে দুটো মনের কথা বলতে পারবো, এক কফি খেলাম বা এরকম কিছু, তখন ভালো লেগেছিল, অবশ্যই ভালো লেগেছিল। এবং সেই মুহূর্তে এনকোয়ারি করিনি, কিন্তু আমার আসলে যে কোনো জিনিসই হঠাৎ যদি কোনো খবর আসে ঠিকঠাকে, কিন্তু আমার এটা কিছুক্ষণ বাদেই হয় এই খবরটা কেন এলো বা কিভাবে এলো, কোথা থেকে এলো, এটা এনকোয়ারি করা, তারপরে হয়তো আমি এনকোয়ারি করেছি। তো ইনকোয়ারির মধ্যে আমি বলছি, যখন এর সাথে কথা হলো, দু আহ, এই দুজনকে ফোন করা করা হলো। ফার্স্ট করা হয়েছে পিঙ্কি দিকে, হুম। মানে এখন সবাই জানো পিঙ্কি দি এখন রিসেন্টলি একটা শুট করালো, আই থিঙ্ক
মডেলিংও হ্যাঁ, করেছো। পিঙ্কি দিকে করা হলো। পিঙ্কি দিকে শুরু করা, কারণ পিঙ্কি দি আমাদের দুজনের কানেক্টেড একদম একদম ফার্স্ট। আর ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড আর কাউকে কে করা হয়নি মনে হচ্ছে। সেকেন্ড করা সেকেন্ড করার বলছি, ট্রাই করা হয়েছে কিন্তু করা হয়নি। সেকেন্ড আমার বুকে হ্যাঁ, ভর্তি পড়ে দেখে কারণ তখন আমি জানতাম না, তখন আমি পিঙ্কি তো জানতাম না। পিঙ্কি দি পিঙ্কি তো দি যখন ফার্স্ট বললো তখন আমার জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা। তো কেমন তোমার একটা কথা, এই যে আড্ডাটা আজকে হচ্ছে তো কেমন কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই আড্ডাটা হচ্ছে, এরকম মানে একটা যেটা একটা হোম ফিলিং, মানে বাড়িতে বসে আড্ডা পাচ্ছি এরকম একটা ব্যাপার। আমার অন্য কিছু ধারণা নিয়েছিল সেরকম হয়নি, একটু আটকে হয়েছে, যখন আরো বেশি ভালো লাগছে। আচ্ছা মনটা মাথায়, মন খুলে কথাটা বলতে পারছি। তোমার মাথায় কি ছিল একটু বলো, আমি শুনি। কিসের ব্যাপারে? মানে এই যে তুমি বলে না, এসে আমি অন্য কিছু ভেবেছিলাম। না, আমি ভেবেছিলাম যে এই এখন যে অন ক্যামেরা হয়তো কোনো মানে নিউজ চ্যানেল যেরকম স্টুডিও টাইপের হয় ওই ধরনের কিছু, বা কোনো একটা লাউঞ্জ থাকবে হয়তো, সামনে হয়তো অনেক বড় একটা ক্যামেরা থাকবে, আমি একটু ঘাবড়ে যাবো, এরকম যেটা ভেবেছিলাম। দেখো উনি যদি আমি আমি অ্যাকচুয়ালি খুব জ্বালাই, আই থিঙ্ক ওর যদি একদিন হয়তো দুদিন, ওর সাথে আমি দুবার কাজ করেছি। ফার্স্ট ওর সাথে আমার কাজ হয়েছে আই থিঙ্ক, পিঙ্কিদের সাথে না ওর আগে তোকে দেখা হয় ডিএস প্রোডাকশনে ডিএস 14 প্রোডাকশনে, তারিখের। 14 তারিখে ডিএস প্রোডাকশনে দেখা হয়েছে। না, পিঙ্কিদের কাছে ফার্স্ট দেখা হয় 7 তারিখ, হ্যাঁ ডিএস প্রোডাকশনে শো হয়েছে 14 তারিখ। ওর পরে আবার ওর সাথে দেখা হলো, আবার কবে আর রিসেন্টলি তোমাদের রিং সেরিমনির দিন 21 ডিসেম্বরে 21 ডিসেম্বরে তো লঞ্চ হলো, ক্যালেন্ডার লঞ্চ। হ্যাঁ, ক্যালেন্ডার লঞ্চ হলো। তখন কি একটু জ্বালিয়েছিলাম। না, আমাকে জ্বালানো, আমাকে জ্বালানোটা একটু একটু মুশকিল, আমাকে এতটা দিকেও জ্বালাতে পারে না। আমার ইচ্ছে ছাড়া আমাকে জ্বালানোটা একটু মুশকিল। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে মডেলিং করছো, তুমি এই এই 1 বছরের মধ্যে তুমি ফার্স্ট মডেলিংটা কি করে এন্ট্রি করলে তুমি মডেলিং ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, মডেলিং এন্ট্রি করলাম বলতে ফার্স্ট আমি বললাম যে একজন ফটোগ্রাফার যিনি ফটোগ্রাফি শিখছেন, আমি নামটা বলতে চাইছি না এখন, কারণ তার সঙ্গে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স আছে, আচ্ছা যাদের নামটা বলতে চাইছি না। উনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন যে উনি 50 জন নিউ ফেস চাইছেন, কারণ উনি ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, ওনার 50টা নতুন মুখ লাগবে। আচ্ছা কাজটা পার আমি ওনাকে পিঞ্চ করি, আচ্ছা তারপরে উনি বলেন যে তোমার কটা ছবি দাও। তখন আমি কিন্তু এরকম ছিলাম না, সত্যি করে আমি এরকম ছিলাম না। আমি ক্যাজুয়ালি নিজের কয়েকটা ফোনে তোলা ছবি দিয়েছিলাম। উনি সেই দিনকেই ফ্র্যাকশন সেকেন্ডের জন্য বলেন যে না, তোমার ফেসটা মডেলিং এর জন্য যায়, তুমি আসো, আমি তোমার কটা ছবি তুলতে চাই। তখন ফার্স্ট ওনার সঙ্গে মিট করা, আচ্ছা ওনার স্টুডিওয়ে যাওয়া, ছবি তোলা। আচ্ছা ওটার পরে আবার নেক্সট আর একটা অন্য জায়গা থেকে কানেকশন পাই, যে ওখানে মডেল চাইছে, সেই কানেকশনটা পাই যখন, সেইখানে যখন ওখান থেকে ফার্স্ট আমার কাজটা চালু হয়। রেফার স্টার্ট হয়। হ্যাঁ, ফার্স্ট কাজটা চালু হয় ওখান থেকে। আমি ফেসবুকে যখন আমি আমার নিজের ছবিগুলো ওই গ্রুপ থেকে পোস্ট হয়, তখন ওখান থেকে পরপর নিজের থেকেই কানেকশন মেসেঞ্জার আসতে শুরু করে যে আপনি আমার মডেলিং করবেন কিনা। আচ্ছা এই যে 1 বছরের মধ্যে তোমাকে দেখে তো অনেকজন গ্রোথ হয়েছে, তোমাকে দেখে অনেকজন ফলো করছে। তো যারা নিউ কামার্স, ঠিক আছে, লাস্টের দিকে যদি যাই, তো এখন নতুন নতুন মডেল আসছে, তোমার বন্ধু হতে পারে, তোমার চেনা বন্ধু হতে পারে, কলিগস হতে পারে। তোমাকে দেখার পরে কেউ এমন আছে যে তোমাকে দেখে মডেলিং করছে, তো ওদেরকে তুমি কি বলতে চাইবে যারা তোমাকে দেখে আপকামিং মডেল হতে চাইবে? ওদেরকে আমি একটা জিনিস বলবো, দেখো প্রত্যেকটা লাইনেতেই খারাপ আছে ভালো আছে, তো খারাপটা জেনে পিছিয়ে যেও না, ভালোটার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আর খারাপটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। নিজেকে অন্ততপক্ষে সেই জায়গায় দাঁড় করে রাখো, যাতে পরে তোমাকে কেউ না বলে যে তুমি অলরেডি পাঁকে দাঁড়িয়ে আছো। পাঁকে দাঁড়িয়ে না থেকে একটা প্রোটেক্টরের মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করা, যাতে পাকটা চিটেও না লাগে, এদিকে পাকটা পরিষ্কার হয়ে যায়। একদম কারেক্ট। বাট ওই দিন একটা কোশ্চেন তোমাকে করবো, কারণ কি এটা একটু আমার একটু কন্ট্রোভার্সি না করলে না আমারও ভেতর থেকে করো করো, মশলা হয় না। পারমিশন গ্র্যান্টেড। আচ্ছা, তো দেখো আজকাল কলকাতাতে ম্যাক্সিমাম রেফার মডেল হয়, জানো তো। মানে ধরো এক্সাম্পল, তুমি একটা শো অর্গানাইজ করছো, তুমি অর্গানাইজ করছো তো মডেল লাগবে। বাট এবার ধরো তোমার শোর জন্য মানে তুমি যে ইন্ডাস্ট্রিতে আছো, মডেলিং ইন্ডাস্ট্রি আছে, অর্গানাইজার আছে, ওদেরকে যখন তুমি বলো বা মডেলকে বলো কি আমার একটা শো আসছে, ইয়া আমি একটা নতুন প্রজেক্ট করছি, তো মডেল রেফার করো। তো আজকাল কলকাতাতে এমন তো মডেল হয়েছে, মানে ধরো তোমার প্রজেক্টের জন্য আমি তোমাকে একটা মডেল রেফার করলাম, বলে কি হ্যাঁ ওই মডেল তোমাকে কাজ করলো, তোমাকে পেমেন্ট দিয়ে কাজও করলো। বাট পরে তুমি জানলে কি, মানে পরে তুমি জানলে কি মডেল থেকে আমি নিয়েছি 3,000 টাকা, আর তুমি পেয়েছো, মানে তুমি অর্গানাইজ করছো তো তুমি পেয়েছো 1,000 টাকা। রিসেন্টলি এই জিনিসটা হয়েছে, তোমাদের রিসেন্টলি একটা শোতে, পিঙ্কিদি শোতেই হয়েছে। মডেল নাম নিচ্ছি না, বাট মডেল সাথে কি হলো, পিঙ্কিদি 1,000 টাকা করে পেমেন্ট হয়েছে, বাট পরে জানা গেল কৃপর্ণাকে বলা হলো কি তুমি
আই থিঙ্ক 2500 या 3000 টাকা পেমেন্টটা নিয়েছে, বাট ওটা পিঙ্কিদিকে দেওয়া হয়েছে 1000 টাকা। পিঙ্কিদি জানতো না, কেউ জানতো না। তো তোমার কি মনে হয় এই যে রেফার মডেল যেটা হচ্ছে, ইজ ইট গুড? না, রেফার মডেল হচ্ছে, দেখুন, রেফার মডেলকে রেফার করছে সেটা তো অবশ্যই গুড, কিন্তু এর মাঝখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা অন্তত পক্ষে বসে নিজেদের মধ্যে, মানে যে রেফার করছে, যাকে রেফার করছে, তাদের সামনাসামনি বসে এটা কাজ করে নেওয়া উচিত। এই মিসকমিউনিকেশনটা থাকে না তাহলে। এই জন্য এর জন্য একটা অবশ্যই একটা ডিড হওয়া উচিত, বা যে এই ধরনের কিছু একটা হওয়া উচিত, পেপার হওয়া উচিত, যে আমি এই রেমুনেশনটা নিয়ে এই মডেলকে এই লোকের মারফত হায়ার করেছি। আর এখানে তো সিগনেচার থাকে, মডেলেরও থাকবে, অর্গানাইজারও থাকবে, আর মিডিয়েটার যে আছে তারও থাকবে। হ্যাঁ, এইভাবে কাজটা করলে কি এই মিসকমিউনিকেশনটা থাকে না। একদম। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে কলকাতাতে, এটা আমি ভাবি এটা কলকাতাতে যারা অর্গানাইজার, আমি জানি, দেখো আমি যে কাজ করছি অনেক অর্গানাইজারের সাথে আমি কাজ করি, বাট যেটা সত্যি ওটা আমি একটা কথা বলবো, যারা অর্গানাইজার, 80% অর্গানাইজার কলকাতাতে ইলিগাল। এবার বলতে পারো। এবার এবার ভাবছে লোক, ভাবে যারা ভিডিওটা দেখছে, নিউজটা দেখছে, টক শোটা দেখছে, সব যারা অর্গানাইজার হচ্ছে কেন, তুমি যে ব্র্যান্ড, ধরো একটা ব্র্যান্ডের নাম তুমি দিলে এবিসি, এবিসি ফাউন্ডেশন অর্গানাইজার, তোমার কি পেপার আছে? পেপার মানে কিছুতেই পেপার নেই। বাস আমি একটা, মানে আমার 5টা মডেল চেনা, আমি একটা শো অর্গানাইজ করছি, ব্র্যান্ড নাম দিয়ে দিলাম, মডেল থেকে টাকা নিয়ে নিলাম, বাস। বাট আমার মনে হয় এটা করার আগে নিজের ব্র্যান্ডকে রেজিস্টার করা দরকার। ফার্স্ট দুটো কারণ, এখানে আমি কথা বলবো মডেলদের দোষ, আই থিঙ্ক, আমার মনে হয়। কেন মডেল খালি কাজ দেখে নেয়, বাট ওটা দেখে না কি যে চ্যানেল আমি যে অর্গানাইজে কাজ করছি ও কি ভেরিফাইড। তোমার কি মনে হয়? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো, যে যে কোনো জিনিসে তুমি যে নেগেটিভ পজিটিভ কথা বলে, ওখানেতেও মেন প্রবলেমটা মডেলদের থাকে। একদম। আমি এটা আমার আগে এক্সপিরিয়েন্স মডেল, আমি তাদেরকে অবশ্যই বলবো, তারা কম্প্রোমাইজ করেছে বলে আমাদেরকে কম্প্রোমাইজ কথাটা শুনতে হচ্ছে, আমরা কম্প্রোমাইজ কথাটা সম্বন্ধে জানছি। এটা তো একদম। আর এই এই তোমার কথাটাও সেম জিনিস, যে তারা এনকোয়ারি করেনি, এবং এই ধারাটা আজ পরে চলে আসছে। এই ধারাটা চলে আসছে যেভাবে চলছে গতানুগতিকভাবে, আমরা ওটাই মেনে নিচ্ছি, আমরা এনকোয়ারি করছি না, আমরাও ওই নেগেটিভটাকেই আপন করার চেষ্টা করছি। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস আমি খালি অভিজিৎকে বলছি না, যারা মডেলস যারা, আহ, এটা কেন অভিজিতের সাথে আমার বন্ডিংটা একবার দুবারই হয়েছে, বাট দেখে মনে হবে নাকি আমাদের কি, আমার মনে হয় অনেক বছরের বন্ধুত্ব মনে হবে। বাট আমার মনে হয় অভিজিৎ, যারা মডেলিং করছে, মডেলিং এর কথা বলছি না, কিছু কিছু ব্র্যান্ড, মানে এখন কলকাতার তো গলি গলিতে মিডিয়া, মিডিয়া অর্গানাইজার হয়ে গেছে, মডেলদের থেকে কি করছে, আমি স্পেশালি অন ক্যামেরা মডেলকে বলছি, তুমি যে অর্গানাইজারের সাথে কাজ করছো, কেন টাকা তুমি দিচ্ছ? আমি অভিজিৎ থেকে জিজ্ঞাসা করি, অভিজিৎ তুমি একটা অর্গানাইজার তুমি টাকা দিয়ে তুমি শুট করছো, ঠিক আছে, বাট তুমি টাকাটা দিচ্ছ কেন? আমাকে একটা। দেখো, এই প্রথমের দিকে, ফার্স্টের দিকে এই কোয়েশ্চেনটা আমারও ছিল, তখন ফার্স্ট আমি দুটো, একটা নর্মাল যেটা শো করি, শুট করি, এটাতে আমাকে কোনো পয়সা দিতে হয়নি। না আমি জানলাম, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড যেখানে করলাম, সেখানে যখন আমি জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন যে হ্যাঁ, আমি তোমাকে পেমেন্ট করবো। তিনি আমাকে পেমেন্ট করলেন। থার্ড যখন করতে গেলাম কোনো অর্গানাইজের সাথে, তখন তারা বললেন যে না, একটা রেমুনেশন চার্জের ব্যাপারে। তখন আমি রিফিউজ করলাম। কেন আমি রেমুনেশন চার্জ? মডেল তো আমি, সে মতন ওনার আমাকে পেমেন্ট করা উচিত, কারণ ওনার ড্রেস পরে বা ওনার ব্র্যান্ডটাকে আমি পাঠাচ্ছি, এটা আমার কোশ্চেন। কিন্তু আমি যখন পুরোনো কোনো মডেলের কাছে এনকোয়ারি করতে গেলাম, তারা তখন একটা জিনিস বললেন, এখন একজন এক্সপিরিয়েন্স মডেল আমাকে বলেছিলেন যে তুমি ধরো, তুমি মডেলিং এর লাইনটাকে যদি একটা সাবজেক্ট মনে করো, প্রত্যেকটা সাবজেক্টের নলেজ গেইন করার জন্য তোমাকে একজনের কাছে যেতে হয়, সেটা সম্বন্ধে স্টাডি করার জন্য, তাকে তো তুমি একটা চার্জ দাও। তো এইটাও তোমাকে ওইভাবেই ধরে নিতে হবে, যে তুমি এখন 1 বছরের জন্য ট্রেনিং এ আছো, তো এই তুমি যখন যত যত সেমিস্টার ক্রস করছো, প্রত্যেক সেমিস্টারের জন্য তোমাকে একটা চার্জ দিতে হচ্ছে, সেই চার্জটাই তোমার এই চার্জটা। না, 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 তুমি আমার কোশ্চেন বলতে না, চার্জ দিয়ে কাজ করছে এটা তো এভরিওয়ান, বাট আমি এটাই জানতে চাই, এই যে তুমি টাকাটা দিচ্ছ, মানে কার কারণে, কি কি পাচ্ছ ওর মধ্যে, আমি জানতে চাইবো। এটার জন্য মেন আমি তো একটা জিনিস পাচ্ছি, যেটা হচ্ছে কি আমার ফেসটা রেকগনাইজ হচ্ছে। আমি এইটুকুই বুঝি যে ওনার কাজটা যখন সাবমিট হবে, আমার শুধুমাত্র আমার ফেসটাই রেকগনাইজ হচ্ছে, আর নেক্সট একটা কাজের অপরচুনিটি পাওয়ার অফার থাকছে, এছাড়া ওই টাকার পেছনে দিয়ে আর কোনো এক্সট্রা কোনো বেনিফিট নেই। এই যে কিছু কিছু অর্গানাইজার যারা বলে, স্পেশালি যারা বলে কি
তোমাকে আমি 3,000 টাকা নিচ্ছি, 4,000 টাকা নিচ্ছি, 5,000 টাকা নিচ্ছি। কেন? কেন কি তোমাকে চলো মানলাম ফুড দিচ্ছে, ড্রেস দিচ্ছে, প্রমোশন দিচ্ছে। ফুড দিচ্ছে আর প্রমোশন দিচ্ছে, ড্রেসটা উনি ওনার নিজের জন্য করছেন, ড্রেসটা ওখানে ধরা যায় না। ফুড দিচ্ছে, মিডিয়া দিচ্ছে আমাকে, মানে যেটা আমার অ্যাড হচ্ছে, ফেস রেকগনাইজ হচ্ছে, ফুড দিচ্ছে আর প্রমোশন দিচ্ছে। বাট ওই এই যে কথাটা তুমি বললে মিডিয়া দিচ্ছি, কি ধরো ধরো আমি একটা মিডিয়া, ঠিক আছে, যেমন ধরো আমি কলকাতা নিউজ টাইমে, আই থিঙ্ক সবাই জানো কলকাতার আমি যে অর্গানাইজে কাজ করছি, তুমি শিওর জানবে মানে যে অর্গানাইজারকে জানবে কোন মিডিয়া আছে, শিওর? এটা তো না তুমি কোনো একটা তোমাকে কেউ বলে দিল কি এই মিডিয়া, যে মিডিয়ার নিজের কোনো রিচ নেই, নিজের ভিউ নেই। আমার মনে হয় আজকাল অর্গানাইজ কলকাতা সব থেকে বড় দোষ তো মডেল, আমি মানবো অন টপ, মানে টপসের মধ্যে আমি বলবো আমি মানবো, এগ্রি করছি। মডেলের দোষ কি তুমি যে অর্গানাইজারকে টাকা দিচ্ছ, দুটো কারণে, একটা ফার্স্ট নিজে ফেস করার জন্য ঠিক আছে আমি টাকা দিচ্ছি। সেকেন্ড যে আমি যে রিচটা পাবো, সোজা কথা আমি রিচ কোথা থেকে পাবো, আমি জানবো মিডিয়া থ্রু থেকে, সোশ্যাল মিডিয়া থ্রু থেকে। বাট তুমি যাকে দিচ্ছ জানলে কি একটা মিডিয়া আছে যে মিডিয়ার মধ্যে নিজেই 5,000 ফলোয়ার্স নেই। ধরো আমি মডেল, এক্সাম্পল অন ক্যামেরা বলছি, ধরো আমি একটা মডেল, তুমি মিডিয়া, ঠিক আছে, আর ধরো এই কাপটা অর্গানাইজার। হুম, এবার আমি মডেল বললাম আমি জানবো কি তুমি আসছো, ঠিক আছে, তুমি মিডিয়া, পরে তুমি দেখলে তোমার ফলোয়ার্স 5,000 আছে আর আমার নিজে আছে 1,000, তো তাহলে তুমি একে চার্জ করা দরকার তোমার অর্গানাইজারকে? না, অবশ্যই নয়। আমি মডেলরা তো অবশ্যই এটা এনকোয়ারি করে না যে কোন মিডিয়া আসছে বা সে, অবশ্য প্রথমের দিকে আমিও করি, এটা আমারও ভুল। কারণ প্রথমের দিকে আমার একটা যেটা ভুল সেটা হচ্ছে কি, আমি এনকোয়ারি বা এই জিনিসটা জানা চালু করেছে 6 মাস হলো, প্রথম 6 মাস আমিও এই ভুলটাই করতাম। অ্যাকচুয়ালি আমি মডেলদেরকে এই কথাটাই বলবো, যেতে যে আমরা তো আগিয়ে যাচ্ছি, তো আমি একটাই কথা রিকোয়েস্ট করব কি তুমি যেখানে দিচ্ছ বা যে মডেল বা যে অর্গানাইজারকে দিচ্ছ, ফার্স্ট দুটো জিনিস দেখো যে আমি মিডিয়াকে ডাকছি, মিডিয়ার রিচ কত। তুমি মানে অর্গানাইজার বলে যে দুটো মিডিয়া 3টে মিডিয়া বলে দিও, দেখলে মিডিয়ার দুটো মিডিয়া মিলেই 5,000 নেই, কোথাও নেই, না ফেসবুক না ইনস্টা না সোশ্যাল মিডিয়া গুনেও 5,000 টোটাল নেই। পর মডেল থেকে সবার থেকে সব মডেল থেকে 1,000 টাকা 2,000 3,000 টাকা করে নেওয়া হচ্ছে। কেন? এত দিন তোমাকে অন ক্যামেরা বলছি, একটা রিসেন্টলি একটা শো হয়েছিল, আমি এখন শুনছি ব্র্যান্ডটা খুব বড়, পর ব্র্যান্ড অত বড় নয়, বাট লোকের কথা তো আমার ব্র্যান্ড বড়। বলা এটা হয়েছে কি আমি মানে কলকাতা নিউজ টাইম মিডিয়া 5,000 টাকা 4,000 টাকা 8,000 টাকা চার্জ দিচ্ছি, বাট অর্গানাইজেশন কত টাকা দেয়? মানে মডেলদেরকে এটাই বলা হয়েছে, ফার্স্ট মডেলকে সোজা ভাই তোমাকে তোমার কাটা গেছে, এমনি অর্গানাইজার থেকে স্পেশালি দূর থাকো। আমি অন ক্যামেরা বলছি, আমি কিছু অর্গানাইজার নাম বলছি, যখন ডিএস প্রোডাকশন, আমি ডিএস এর সাথে কাজ করছি, দেখে মনে হচ্ছে কি হ্যাঁ মোটিভেট করে। আমি পিঙ্কিদির কথা বলছি, পিঙ্কিদির গ্র্যান্ড কি আছে, গ্ল্যামার রিল্যাক্স, গ্ল্যামার গ্যালাক্সি, আমি পিঙ্কিদির নামটা তো পিঙ্কিদের নামটাই পপুলার, না গ্ল্যামার গ্ল্যামার, হ্যাঁ পিঙ্কি মেকওভারটা হ্যাঁ, পপুলার। তো পিঙ্কি দিল হয়ে গেল, এই দুটো ব্র্যান্ড বললাম। আমি আরেকটা অন ক্যামেরা বলছি, কল্যাণ ভান্ডারী খুব ভালো ডিজাইনার, ওর কাজ আমি করে দেখেছি। প্রীতম পাল যে প্রীত কালেকশন আছে ব্র্যান্ড, প্রমোশন করছি না, আমি যাদের সাথে কাজ করছি আমি দেখি ভাই যে লোক খাটে। বাট আজকাল কিছু কিছু অর্গানাইজার 1 মাস 1 বছর হয়নি এমন করে অ্যাটিটিউড দেখায়, এত অ্যাটিটিউড দেখায় মানে ও নাকি অ্যাজভারিয়া হয়ে গেছে। বাট ভাই একটু দেখো অন ক্যামেরা, ভাই তবে এটা নিয়ে করতে গেলে তো আমাদের লম্বাই হয়ে যাবে, তো এটা বলা দরকার ছিল। কেন দেখো তুমি আজকে তোমাকে দেখে অনেকজন আসবে, আজকে তুমি অন ক্যামেরা তোমার ফ্রেন্ডরা যখন জানবে কি হ্যাঁ আমি যে অর্গানাইজারকে দিচ্ছি। রিসেন্টলি তোমাকে একটা কেস বলছি, মনে হচ্ছে আজকে আমারই টকশো চলছে। রিসেন্টলি একটা কথা বলছি, মানে আগের বছরে যখন আমি টকশো স্টার্ট করেছিলাম, কিছু মডেলকে সিপি অ্যাপ্রোচ করা হতো, বাট আমার টকশোর পরে ওই মডেলকে ওই অর্গানাইজার ফোন করে বা ওই ব্র্যান্ড ফোন করে বলে দিদি সরি, তোমাকে কম্প্রোমাইজের জন্য বলা হয়েছে, বাট এখন রিসেন্টলি একটা শুট আছে তুমি আসো, পেমেন্ট নাও চলে যাও। তখন আমার মনে হলো না ভাই এই টকশোটা দরকার অ্যাকচুয়ালি। তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই টকশোটা দরকার আছে, যারা দেখছি আমি তাদের জন্য বলবো
যেটা হয়তো আমি এই কম্পোর কথাটা অনেককে বলি, কিন্তু আমি কোনো কোনো এতে বলতে পারি না, যেটা কনফিডেন্স ভেতরটা বলতে পারে ওই বলতে জিনিসটা। পারি না। বাকি কোনো মানে আমার যে কলিগ যাদের আছে তাদের আমি বলতে পারি না যে হ্যাঁ এই অফারটা আমার কাছে এসছে এরকম এরকম। এবার কাদের থ্রু এসে তো তারা যদি টকশোটা দেখে তারা তো বুঝতে পারবে যে আমি তাদেরকে মিন করছি, কিন্তু আমি নামটা অবশ্যই অন ক্যামেরা বলতে চাই না। তারা তাদের মতন করে আছে, তাদের মতন করে তাদের জায়গায় থাক। ওদেরকে দরকার জানা যে এই হ্যাঁ, যে জিনিসটা করছো, এটা একটা সত্যি কথা বলতে গেলে এটা তোমাকে এটা দেখে বোঝা যায় তোমার ক্লাস কি। হুম, তুমি কাজ নয়, তুমি হাউসের কাজ করাচ্ছ, সোজা কথা সোজা কথা। আমরা যদি বলি। তো ওই দিক থেকে দূর থেকো। বাট ওই যে এই যে এখন নতুন নতুন মডেল আসবে, এবার তো তোমার বন্ধুরা আসবে তোমাকে দেখে, ওদেরকে কি বলবে? ওদেরকে আমি ওই একই কথাই বলবো যে এই যারা একবার এই যে হাবাস যেটা বললে তুমি, এইটা তুমি হয়তো ভাবছো যে ফার্স্ট টাইম আমি একটা করে নিলাম, জাস্ট উনি এনজয় হয়ে গেল, আমারও নিজস্ব একটা খিদে মিটে গেল। হুম, এটা কিন্তু নয়, এটা ভুল। তুমি ফার্স্ট পাকে পাতা দিয়ে দিলে, নেক্সট যদি তুমি কাজ অন্য কোথাও পাও, তুমিও তোমার নিজের একটা এক্সপেকটেশন থাকবে, সেটা কিন্তু তিনি ফুলফিল করতে পারবেন না। একদম। প্রথম প্রবলেম সেখানে, তখন তুমি সেখানে ধাক্কা খাবে। আর দ্বিতীয়ত তুমি একবার যখন পাকে নেমে গেছো, এবার পেছনে আরো 5 জন আছে তোমাকে লাথি মারার জন্য, তো তুমি একদম। পুরো গলা অব্দি নেমে যেতে পারো। আর এটা থেকেও তুমি বাঁচতে পারবে না, এটা যে তুমি নামছো তা নয়, তোমার পেছনে পেছনে আরো সবাইকে তুমি টেনে নামাচ্ছ। একদম। তো এটাও হলোই তো, ওই যে যেতে যেতে আমাদের টক্সিজের টাইমিংটা আমরা বেরিয়ে যাচ্ছে, বাট আমি তোমার থেকে দুটো কোশ্চেন লাস্টের দিকে যাচ্ছি, তো দুটো কোশ্চেন করবো। অ্যাজ এ পার্সন, অভিজিৎ দত্ত কে? জিরো। কেন, তোমার কেন মনে হয়? হ্যাঁ, আমার নিজের এটা মনে হয় না অ্যাজ এ পার্সন অমিত দত্ত কিছুই করে উঠতে পারেনি। আলটিমেটলি কোনো দিকে কিছু করে উঠতে পারেনি অমিত দত্ত। নিজের একটা উম, কাজ ছাড়া মানে প্যাশন চেয়েলো একটা, যে উনি একটা বড় রাইটার হবে বা একটা বড় অ্যাক্টর হবে, দুটোর মধ্যে কোনোটাই আমি ফিল করতে পারিনি। তোমার কি মনে হয় এই যে আজকে যে টক শোটা হলো, টক শোর পরে তুমি, তোমার কি ভাব আছে, মানে এটা হয় নাকি এক্সপেক্ট হয় নাকি হ্যাঁ আমি এই যে আজকে টক শোটা দিলাম এরপর আমি এই জিনিসটা পাবো, তোমার কি, তোমার এই টক শোর পরে না, তোমার কি? আমার মনে হয় টক শোটা দিলাম, এটাও তো আমার মনের কথাগুলো আমি বললাম, আমি ফ্র্যাঙ্কলি সব কিছু বললাম অন ক্যামেরা। তো আমার এখন এটা আমি জানি না যে এরপরে এটা প্রমোশনে যাবো কি ডিমোশনে যাবো, অ্যাকচুয়ালি সত্যি আমি জানি না। তখন আমি যে কথাগুলো এখন ফাঁস করছি, তারা যদি সেই জিনিস দেখে, তারা তো অবশ্যই আমাকে নক করবে, কিন্তু তারা কোনোদিন আমার সঙ্গে আর কাজ করবে না, এটা আমি ভালো করে জানি। হ্যাঁ, তারা কাজ করবে না। এবারে যারা পজিটিভে আছে তারা নক করলে কতটা নক করবে, সেখান থেকে আমি কতটা ভাইব তাদের কতটা আমার সঙ্গে ম্যাচ করবে, সেটা আমাকে সময় না গেলে আমি বলে উঠতে পারবো না। একদম। সময়ের উপর ছেড়ে দিচ্ছি, সময়ের উপরই এটা ডিপেন্ড করছে যে আমি পজিটিভ ভাইব পাবো না নেগেটিভ ভাইব এই পাবো। 1 বছর পরে আবার তো আমাদের তো আবার টক শোতে বসবো, তখন রেজাল্টটা পাবো। বাট এর থেকে আমার মনে হয় যে তুমি যেখানে 500 মানে ধরো মাসে তুমি 10টা কাজ পেতে 3টে পাবে, ওই যে 3টে পাবে ওটা তুমি ইউনিক তিনটে পাবে। ইউনিক পাবো। এই যে 7টা যেটা যাবে, তো বোঝা যাও কোন লেভেলেও যাচ্ছে। এটা হলো ফার্স্ট। আর সেকেন্ড, আমি যদি তোমার 5 বছর পরে, মানে তুমি মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছো, জব করছো, এভরিথিং করছো, বাট 5 বছর পরে তোমাকে আমি কোথায়, তুমি নিজেকে কোথায় দেখতে চাই? 5 বছর পরে অ্যাকচুয়ালি আমি নিজেকে দেখতে চাই একটা অ্যাক্টার হিসেবে। একটা অ্যাক্টার হিসেবে যে মানে যে কোনো টাইমে, এখন একটা অ্যাক্টার হিসেবে আমি গ্লিসারিন ছাড়া চোখ দিয়ে জল বার করতে পারবো, এরকম একটা অ্যাক্টার হতে চাই। ওয়াও। যেটার জন্য আমার কোনো গ্লিসারিনের দরকার পড়বে না। নিজের ফিলিংটা এরকম হবে যে আমি শোটা ওই শ্যুটটা ওইভাবে করতে পারবো যে আমার চোখের জল অনেকটা মৌসুমী রায়ের মতন। ওয়াও। ওনার একটা জিনিস দেখেছি, উনি অ্যাক্টিং এর প্রতি, উনি একজন বাঙালি, আমিও একজন বাঙালি। আর ফিলটা আমার ওখান থেকে আসে যে উনি ফ্ল্যাকশন অফ সেকেন্ডের মধ্যে নিজের চোখ থেকে জল বার করতে পারেন, মানে উনি কত বড় মাপের একটা। একদম একদম। তো আমিও ওইটাই চিন্তা করি, যদি আমি 5 বছর পরে যদি ফুলফিল করতে পারি নিজেকে, আমি ওই জায়গাটা দেখতে চাই যে আমি গ্লিসারিন ছাড়া চোখ দিয়ে জল বার করতে পারবো। একদম। তো ওই যে সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে, খাই তোমার সাথে কথা বললাম না কেন, তোমার অ্যাকচুয়ালি এই যে ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ জিনিসটা ওটা অন ক্যামেরা সবাই জানতে পারলো। আর স্পেশালি আমি অন ক্যামেরাই বলছি, 1 বছর পরে যখন অজিত স্যার আমি নেক্সট টাইম যখন বসবো, তখন আমার মনে হয় জিনিসটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। কেন কি, মেবি। মেবি আমার কেন কি এখন অব্দি যাদের সাথে আমি সেকেন্ড টাইম টক শোতে বসেছি, ওর রেজাল্ট আমি দেখে, এই জন্য আমি কথাটা বললাম। তো বাই দ্য ওয়ে খুব ভালো লাগলো তোমার সাথে। বাট একটাই কথা বলবো, অন ক্যামেরা তোমার যে ফ্যান্স, তোমার ফলোয়ার্স যে তোমাকে দেখছে, তোমার বন্ধু, স্পেশালি তোমার যারা হেটার্স, ওকেও একটাই কথা বলবো, এটা আমার আমার দিক থেকে বলবো, তুমি যত খাটছো
খাটো অতই, বাট একটা জিনিস দেখে নিও যে যাদের সাথে কাজ করছো তারা জেনুইন পারসন কিনা। জেনুইন, তো তুমি, আমি শিওর তুমি বাচ্চা না আমার মনে হুম। হয়, জেনুইন তুমি ওটা বোঝো। বাট সেকেন্ড জিনিসটা দেখে নিও যাদের সাথে কাজ করছি ওদের ক্যারেক্টারটা কি, বাস কথা শেষ। ওই তো ঘুরে ফিরে কথাটাই এসে গেল না যে তারা জেনুইন কিনা। জেনুইন হলে অবশ্যই তার ক্যারেক্টারটা সেই লেভেলের হবে, আর তারা যদি জেনুইন না হয়, যদি ফেক হয়, তাদের ক্যারেক্টারটাও ফেক হবে। একদম। তো যে খুব ভালো লাগলো তোমার সাথে, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, অবশ্যই। টকশুতে না হলেও কোথাও অন্য না কথা কোথাও দেখা দেখা হবে। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। স্পেশালি আমি তোমাকে আমার আমার দিক থেকে কলকাতা নিউজ থেকে তোমাকে মেসেজ দিলাম যে খুব তাড়াতাড়ি তোমাকে আমি বড় প্রজেক্টে দেখি। Thank you. প্রজেক্টে বলবো না, তুমি মডেলিং করছো, অ্যাক্টিং এর তুমি কথা বলছো, তো খুব আগে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব তাড়াতাড়ি দেখা হবে।